রাত তখন 10টা। কলকাতার আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। সোমনাথবাবু পেশায় একজন পাবলিশিং হাউসের এডিটর। সারাদিন নতুন লেখকদের পাণ্ডুলিপি ঘাটাঘাটি করে আজ তার শরীর আর চলছে না। বাস থেকে নেমে ছাতাটা মাথায় দিয়ে যখন তিনি নির্জন গলিটার মোড়ে দাঁড়ালেন, দেখলেন ল্যাম্পপোস্টের নিচে একটা লোক ভিজে একসা হয়ে দাঁড়িয়ে আছে। লোকটির পরনে পুরনো আমলের ধুতি আর পাঞ্জাবি, হাতে একটা জীর্ণ ব্যাগ। আরে মশাই, এইভাবে ভিড়ছেন কেন? নিউমোনিয়া হয়ে যাবে তো। আমার ছাতার নিচে আসুন, অন্তত মাথাটা তো বাঁচবে। ধন্যবাদ বাবু। আসলে বৃষ্টির শব্দ শুনতে শুনতে একটা গল্পের প্লট ভাবছিলাম, তাই খেয়ালই করিনি কতটা ভিজেছি। গল্পের প্লট? আপনি বুঝি লেখালেখি করেন? আগে হ্যাঁ, লেখালেখি আমার ধ্যান জ্ঞান। কিন্তু আজকের দিনে সাধারণ মানুষের মনের ভয় বা অনুভূতির গল্প কেউ কি আর পড়তে চায়? সবাই তো এখন প্রযুক্তির পেছনে ছুটছে। একদম ঠিক কথা বলেছেন। আমি নিজেও একটা নামী প্রকাশনীতে কাজ করি। বিশ্বাস করুন, প্রতিদিন শয়ে শয়ে ভূতের গল্প আসে আমার কাছে, কিন্তু তার বেশিরভাগই ওই পুরনো কাসুন্দি, পিছল পা কিংবা পেতনির গল্প। নতুনত্ব কিছু নেই। নতুনত্ব? আমার কাছে একটা বিষয় আছে বাবু, একটা অতৃপ্ত আত্মার কাহিনী, যে তার নিজের সৃষ্টিকে মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু সমাজ তাকে পাগল বলে তাড়িয়ে দিয়েছিল। সেই যন্ত্রণার কথা কি কেউ লিখবে? বিষয়বস্তুটা তো বেশ গভীর মনে হচ্ছে। চলুন না, কথা বলতে বলতে এগোনো যাক। আমার বাড়ি এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে। এই বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। সোমনাথবাবু লোকটার কথায় এক অদ্ভুত টান অনুভব করলেন। লোকটার গলার স্বরে এমন একটা বিষণ্ণতা ছিল যা তাকে চুম্বকের মতো আকর্ষণ করছিল। দুজনে মিলে বৃষ্টির জমা জল মারিয়ে অন্ধকারের দিকে হাঁটতে শুরু করলেন। সোমনাথবাবু জানতেন না তিনি আজ কোনো সাধারণ মানুষকে নয়, বরং এক বিভীষিকাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাচ্ছেন। সোমনাথবাবু লোকটিকে নিয়ে নিজের ড্রয়িং রুমে ঢুকলেন। বৃষ্টির বেগ বাইরে আরো বেড়েছে, সাথে বাজ পড়ার শব্দ। লোকটির নাম জিজ্ঞেস করতেই সে নিজেকে অবিনাশ বলে পরিচয় দিল। সোমনাথবাবু তাকে তোয়ালে দিলেন মাথা মোছার জন্য, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো অবিনাশীর জামা কাপড় যেন চুইয়ে জল পড়ছে না, শুধু একটা স্যাঁতস্যাঁতে ভাব তার চারপাশে। নিন, চাটা শেষ করুন। আমরা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলছিলাম। আপনি বলছিলেন সেই অতৃপ্ত লেখকের কথা। হ্যাঁ বাবু, লোকটার কাছে এমন একটা গল্প ছিল যা পড়লে মানুষের রক্ত হিম হয়ে যেত। সে কয়েক বছর আগে আপনার অফিসে গিয়েছিল। হুমড়ি হয়ে সে বড় বড় এডিটরদের পায়ের কাছে ঘুরেছে। আমাদের অফিসে? কই, আমার তো ঠিক মনে পড়ছে না। আমরা তো ভালো লেখা পেলে নিশ্চয়ই প্রকাশ করি। করেছিলেন কি? সেই এডিটর সাহেব লোকটিকে বলেছিলেন, আপনার লেখায় দম নেই, এসব আজগুবি গল্প লোকে হাসবে। অথচ লোকটি তার সমস্ত জীবন ওই একটা পাণ্ডুলিপির পেছনে ঢেলে দিয়েছিল। তার একমাত্র স্বপ্ন ছিল মৃত্যুর আগে নিজের নামটা বইয়ের পাতায় লিখে যাওয়া। দেখুন, পাবলিশিং ব্যবসায় অনেক সময় অনেক ভালো লেখাও ভাগ পড়ে যায়। তবে ওই লেখকটির সাথে কি খুব অন্যায় হয়েছিল? খুব অন্যায়। সেই দিন বৃষ্টি ছিল ঠিক আজকের মতো। অপমানিত হয়ে লোকটি যখন অফিস থেকে বেরোলো, তার মাথা কাজ করছিল না। তার শুধু মনে হচ্ছিল সে বেঁচে থেকে কি করলো। তার প্রিয় সৃষ্টিটাই তো কেউ বুঝলো না। সেই ঘোরের মাথায় রাস্তা পার হতে গিয়ে একটা লরি তাকে পিছিয়ে দিয়ে চলে যায়। অত্যন্ত দুঃখজনক। এমনটা হওয়া উচিত ছিল না। কিন্তু আপনি এসব জানলেন কি করে? আপনি কি তাকে চিনতেন? তাকে আমি খুব কাছ থেকে চিনতাম বাবু। সে মরার আগে তার পাণ্ডুলিপিটা আঁকড়ে ধরেছিল। তার রক্তে ভিজে গিয়েছিল সেই কাগজগুলো। লোকে বলে তার আত্মা নাকি আজও সেই পাণ্ডুলিপি নিয়ে ঘোরে। সে চায় কেউ অন্তত তার লেখাটা একবার মন দিয়ে পড়ুক। সোমনাথবাবু লক্ষ্য করলেন ঘরের আলোগুলো একবার তপ করে জ্বলে উঠে আবার নিভে গেল। হঠাৎ ঘরের ভেতর কেমন যেন একটা পচা মাটির গন্ধ ছড়িয়ে পড়ছে। অবিনাশীর অবয়বটা অন্ধকারে কেন জানি একটু দীর্ঘ মনে হচ্ছে। ঘরের আলোটা কাঁপছে, বাইরে বাতাসের শো শো শব্দ আর বৃষ্টির তর্জন গর্জন যেন কোনো অশুভ সংকেত দিচ্ছে। সোমনাথবাবু নিজের অজান্তেই সোফার হাতলটা শক্ত করে ধরলেন। অবিনাশের কথাগুলো তার কানে সীসার মতো ভারী হয়ে বাজছে। আপনার
বন্ধুর কাহিনী তো সত্যি মর্মান্তিক অবিনাশ বাবু, কিন্তু এই বৃষ্টির রাতে সব কথা কেন? কাল সকালে অফিসে আসুন, আমি দেখি যদি কোনো পুরনো রেকর্ড থেকে তার নাম পাওয়া যায়। কালকের জন্য কেন ফেলে রাখা বাবু? আজ রাতেই তো সব মিটে যেতে পারে। আপনি তো সেই এডিটার, তাই না, যিনি 5 বছর আগে এক বৃষ্টি ভেজা বিকেলে এই অবিনাশকে বলেছিলেন লেখাটা ডাস্টবিনে ফেলে দিন, এইসব আবর্জনা করার সময় আমাদের নেই। আপনি আপনি সব কি বলছেন? আমি তো আপনাকে আগে কখনো দেখিনি, আর আমি কাউকে ওভাবে কথা বলি না। ভালো করে তাকিয়ে দেখুন তো বাবু, সেই দিন আমার পরনে এই ধুতি পাঞ্জাবি ছিল, সেই দিনও আমার হাতে এই ব্যাগটাই ছিল। আপনি একবার ফাইলটা খুলেও দেখেননি। আপনার অবহেলার কারণে সেদিন আমি রাস্তার কথা ভুলে চিন্তায় ডুবে গিয়েছিলাম। তারপর সেই চাকার শব্দ আর অসহ্য যন্ত্রণা। না, এটা সম্ভব নয়। আপনি তো মানুষ। আমি তো আপনাকে ছাতা দিয়ে নিয়ে এলাম, আপনার সাথে আমি কথা বলছিলাম। রক্তে দেয় না বাবু, রক্তে ভিজা পাণ্ডুলিপিটা আজও আমার ব্যাগে আছে। আপনি বলেছিলেন না নতুনত্বের খোঁজ করছেন, আমার এই মৃত্যুর গল্পের চেয়ে নতুন আর কি হতে পারে? সোমনাথবাবু দেখলেন টেবিলের ওপর রাখা সেই চায়ের কাপটা একদম শুকনো। অবিনাশের সারা শরীর থেকে এবার ঝরঝর করে জল নয়, রক্ত পড়তে শুরু করেছে। তার মুখটা ক্রমশ ফ্যাকাশে হয়ে হাড় জিরজিরে কঙ্কালের মতো হয়ে যাচ্ছে। জানলার কাঁচটা হঠাৎ প্রচন্ড শব্দে ভেঙে চুরমার হয়ে গেল। ড্রয়িং রুমের পরিবেশ এখন সম্পূর্ণ বদলে গেছে। যে লোকটিকে সোমনাথবাবু অসহায় ভেবে আশ্রয় দিয়েছিলেন, তার আসল রূপ দেখে তার হৃৎপিণ্ড যেন স্তব্ধ হয়ে যাওয়ার জোগাড়। অবিনাশের শরীর থেকে একটা পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। তার হাতের সেই জীর্ণ ব্যাগটা থেকে চুইয়ে চুইয়ে রক্ত মেঝেতে পড়ছে। না, দূরে সরুন, আমার ভুল হয়ে গেছে অবিনাশ বাবু, আমি ক্ষমা চাইছি। আপনার লেখা আমি ছাপিয়ে দেবো, প্লিজ আমাকে ছেড়ে দিন। যখন আমি তোমার টেবিলের সামনে দাঁড়িয়ে ভিক্ষা চেয়েছিলাম, তখন কোথায় ছিল ওই দয়া? তখন তো তোমার কাছে সময়ের খুব অভাব ছিল। এখন আমার কাছেও সময়ের অভাব। এখন সোমনাথ বাবু, আমার পাণ্ডুলিপির পাতায় রক্ত দিয়ে লেখা তোমার নামটা কত উজ্জ্বল দেখাচ্ছে। বাঁচাও, কেউ বাঁচাও! সোমনাথবাবু সদর দরজার দিকে ছুটলেন, কিন্তু দরজাটা যেন কেউ বাইরে থেকে পাথর দিয়ে আটকে দিয়েছে। তিনি মরিয়া হয়ে রান্নাঘরের দিকে গেলেন, সেখান থেকে যদি পেছনের দরজা দিয়ে পালানো যায়। কিন্তু অবিনাশীর সেই ছায়া মূর্তিটি মেঝের ওপর দিয়ে ভেসে ভেসে তার দিকে এগিয়ে আসছে। তার হাড় জিরজিরে হাত দুটো সোমনাথবাবুর গলার দিকে এগিয়ে এলো। পালিয়ে কোথায় যাবে? আজ রাতে আমরা দুজনে মিলে একটা নতুন গল্প লিখব, যে গল্পের নাম হবে এডিটারের শেষ রাত। আমায় মরতে বাধ্য করেছিলি, আজ আমি তোমায় পুরো খুলে দেব আমার এই ব্যাগের ভিতর। সরে যাও শয়তান, আমি মরতে চাই না। সোমনাথবাবু বুঝতে পারলেন এই বন্ধ ঘরে তিনি একা নন, এক চরম প্রতিহিংসার শিকার হতে চলেছেন। তার চোখের সামনে তখন সেই 5 বছর আগের বৃষ্টির রাতটা ভেসে উঠল, যেদিন সত্যিই তিনি এক হতভাগ্য লেখককে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন। সোমনাথবাবু বুঝতে পারলেন সাধারণ পথে পালানো সম্ভব নয়। অবিনাশের সেই রক্তাভ হাত দুটো যখন তার গলার কাছে পৌঁছেছে, তখনই সোমনাথবাবুর মনে পড়ল তার পকেটে থাকা লাইটারটার কথা। তিনি ধূমপাই ছিলেন না ঠিকই, কিন্তু আজই এক বন্ধুর থেকে ওটা সংগ্রহ করেছিলেন। তিনি জানতেন আগুনের সামনে অলৌকিক শক্তিও থমকে যায়। দূরে সরে যাও, তোমার পাণ্ডুলিপি আমি জ্বালিয়ে দেব। না, ওটা ছুবে না, ওটাই আমার শেষ অস্তিত্ব, ওটা পুড়লে আমি মুক্তি পাবো না। আগুনের শিখা দেখে অবিনাশের আত্মা কিছুটা থমকে দাঁড়ালো। সেই সুযোগে সোমনাথবাবু রান্নাঘরের জানলাটা কোনো মতে খুলে বাইরে বৃষ্টির মধ্যে ঝাঁপ দিলেন। কাঁটা ঝোপ আর কাঁদা পেরিয়ে তিনি মরণপণ দৌড়াতে লাগলেন মেন রোডের দিকে। পেছনে শুনতে পেলেন এক অমানসিক গর্জন। সোমনাথ, তুমি পালালে কোথায়? আমার গল্প শেষ হয়নি। ঈশ্বর, আমায় আজকের মতো বাঁচিয়ে দাও, আমি আর কোনোদিন কারোর প্রতি অবিচার করবো না। দৌড়াতে দৌড়াতে সোমনাথবাবু যখন হাইওয়ের ল্যাম্প পোস্টের আলো দেখতে পেলেন, তখন পিছন ফিরে দেখলেন কেউ নেই। শুধু দূরে তার নিজের বাড়ির জানলায় একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তিনি কোনো মতে একটা চলতি ট্রাক থামিয়ে শহরের দিকে ফিরে এলেন।
পরদিন সকালে পুলিশ নিয়ে সোমনাথবাবু নিজের বাড়িতে ফিরে দেখেন ঘর পুরো ফাঁকা, শুধু মেঝের মাঝখানে পড়ে আছে একটি পুরনো রক্তমাখা খাতা। সোমনাথবাবু কাঁপতে কাঁপতে খাতাটা তুলে প্রথম পাতাটা খুললেন। সেখানে লেখা, এই গল্পের লেখক মৃত, কিন্তু পাঠকেরা অমর হবে। সেই ঘটনার পর সোমনাথ বাবু আর কখনো পাবলিশিং হাউসে ফেরেননি। আজও বৃষ্টির রাতে তিনি জানলা দিয়ে তাকালে দেখতে পান সেই জীর্ণ ব্যাগ হাতে অবিনাশ রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে। তার গল্পটা আজও প্রকাশিত হয়নি, আর সেই অপমানে সে আজও সোমনাথ বাবুর ছায়ার মতো পেছনে পড়ে আছে। মানুষের অবহেলা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সোমনাথ বাবু তা হাড়ে মাসে টের পেয়েছেন। কিছু গল্প শুধু কাগজে নয়, রক্তের অক্ষরে লেখা থাকে, যা কখনো মোছা যায় না।